এর আগের ভিডিওতে আমরা ফৌজদারি কার্যবিধির সংশোধনীর 166 ধারা পর্যন্ত দেখেছিলাম, যা কিনা নতুন করে সংযুক্ত বা সন্নিবেশিত করা হয়েছিল। ঠিক তেমনি ফৌজদারি কার্যবিধিতে 173 ধারার পর আবার নতুন করে 173B ধারা সংযুক্ত বা সন্নিবেশিত করা হয়েছে। এখানে 173B সন্নিবেশিত করে বা সংযুক্ত করে বলা হয়েছে তদন্ত সমাপ্তির বিধানসমূহ বিষয়ে। এখানে প্রথমেই যে কথাটা বলা হয়েছে তা হচ্ছে এই কোডে অন্য কিছু থাকুক না কেন, অর্থাৎ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে যাই কিছু থাকুক না কেন, এই অধ্যায়ের অধীনে প্রতিটি তদন্ত অপরাধ সংক্রান্ত তথ্য প্রাপ্তির তারিখ থেকে 60 কর্মদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। আমি আবার বলছি, অপরাধ সংক্রান্ত তথ্য প্রাপ্তির তারিখ থেকে 60 কর্মদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। 60 দিন এবং কর্মদিবস কিন্তু এক না। কর্মদিবস হচ্ছে শুক্র শনি বাদ দিয়ে বা সরকারি ছুটি বাদ দিয়ে যে দিনগুলোতে আসলে অফিস খোলা থাকবে বা থানা খোলা থাকবে বা অফিস আদালত খোলা থাকবে, সেই দিনগুলোকে আপনাকে কাউন্ট করতে হবে। বন্ধের দিন এখানে কাউন্ট হবে না। কর্মদিবসে সবসময় ছুটির দিন বাদ যাবে, এটা মনে রাখবেন। এর জন্য যদি কোথাও কর্মদিবস এবং দিন থাকে, এই ব্যাপারে আপনারা আগেই সতর্ক হয়ে যাবেন। যাই হোক, এই কোডে অন্য কিছু থাকুক না কেন, এই অধ্যায়ের অধীনে প্রতিটি তদন্ত অপরাধ সংক্রান্ত তথ্য প্রাপ্তির তারিখ থেকে 60 কর্মদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। আমরা জানি একটা ক্রিমিনাল মামলা সাধারণত দায়ের হয়ে থাকে এফআইআরের মাধ্যমে বা অভিযোগের মাধ্যমে। এই 173B যুক্ত করে প্রথমেই বলা হয়েছে এই অপরাধ সংক্রান্ত তথ্য প্রাপ্তির পরপর আসলে কি করা হয়ে থাকে। একজন পুলিশ অফিসার বা কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়ে থাকে আসলে কি অপরাধটি সংঘটিত হয়েছে কিনা সেটা দেখার জন্য। সেই তদন্তের ভিত্তিতেই কিন্তু পুলিশ চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দিয়ে থাকেন। এখানে বলা হয়েছে যে এই অধ্যায়ের অধীনে প্রতিটি তদন্ত অপরাধ সংক্রান্ত তথ্য প্রাপ্তির তারিখ থেকে অর্থাৎ এফআইআর দায়েরের তারিখ থেকে বা অভিযোগ দায়েরের তারিখ থেকে 60 কর্মদিবসের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। তারপর বলা হয়েছে যদি যুক্তিসঙ্গত কারণে তদন্ত নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা না যায়, তবে তদন্তকারী অফিসারকে তদন্তের বিলম্বের কারণ কেস ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে এবং বিশেষ কারণ ও অতিরিক্ত সময়ের প্রয়োজন উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের কাছে সময় বৃদ্ধির জন্য আবেদন করতে হবে। অর্থাৎ 60 কর্মদিবসের মধ্যে কোনো একটা সমস্যার কারণে সেই তদন্ত সম্পন্ন নাই হতে পারে। এই 24-এর গণ অভ্যুত্থানের কথাই ধরেন, এইসব কোনো একটা এরকম ক্রাইসিস বা যে কোনো ধরনের একটা সমস্যার কারণে বা তার পার্সোনাল সমস্যার কারণে সে তদন্ত সম্পন্ন করতে পারলো না 60 কর্মদিবসের মধ্যে, সেই ক্ষেত্রে তাকে এই তদন্ত বিলম্বের কারণ কেস ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে এবং বিশেষ কারণ ও অতিরিক্ত সময়ের প্রয়োজন উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের কাছে সময় বৃদ্ধির জন্য আবেদন করতে হবে এবং সেই আবেদনপত্রের একটি কপি তত্ত্বাবধানে থাকা উচ্চতর কর্মকর্তাকে পাঠাতে হবে। অর্থাৎ তদন্তকারী যে কর্মকর্তা থাকবেন তার তত্ত্বাবধানে তার উচ্চপদস্থ যে কর্মকর্তা থাকবেন তার কাছেও এই যে আবেদন নির্দিষ্ট সময়ে তিনি সম্পন্ন করতে পারলেন না তদন্ত কার্য 60 কার্য দিবসের মধ্যে, তার এই যে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করলেন আরও সময় বৃদ্ধি চেয়ে, তার একটা কপি তত্ত্বাবধানে থাকা উচ্চতর কর্মকর্তার কাছেও পাঠাতে হবে। 3 উপধারায় বলা হয়েছে উপধারা 2 অনুযায়ী আবেদন বিবেচনা করে, অর্থাৎ 60 কর্মদিবসে তিনি পারলেন না, কেস ডায়েরিতে লিপিবদ্ধ করলেন, কেন পারলেন না, ম্যাজিস্ট্রেটের কাছে আবার সময় চাইলেন, আমি উপধারা 2 বলছি আবারও, তারপর উচ্চতর কর্মকর্তার কাছে সেই আবেদনের কপিও পাঠালেন, সব কিছু ডান। এখন তিনি এসে বলছে উপধারা 2 অনুযায়ী আবেদন বিবেচনা করে ম্যাজিস্ট্রেট প্রয়োজন মতো তদন্তের সময় বাড়ানোর জন্য আদেশ দিতে পারেন। অর্থাৎ ওই উপধারা 2-এ যদি যুক্তিসঙ্গত কোনো কারণ থাকে, সত্যিই যদি ম্যাজিস্ট্রেট মনে করেন হ্যাঁ সময় বর্ধিত করার দরকার আছে, তাহলে তিনি সময় বাড়িয়ে দিতে পারবেন এবং তদন্তকারী অফিসারকে বাড়ানো সময়ের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তবে হ্যাঁ, এখানে শর্ত থাকবে এই 60 কর্মদিবসের পরে আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট আবার যেটুকু সময় বর্ধিত করবেন তার মধ্যে সেই তদন্তকারী অফিসারকে অবশ্যই তদন্ত কাজ শেষ করতে হবে। তারপর উপধারা 4-এ এসে বলেছে যদি উপধারা 3 অনুযায়ী বাড়ানো সময়ের মধ্যে তদন্ত শেষ না হয়
তবে সময় শেষ হওয়ার পর তদন্তকারী অফিসারকে লিখিতভাবে বিলম্বের কারণ ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে এবং তার একটি কপি তত্ত্বাবধায়ক বা উচ্চতর কর্মকর্তাকে পাঠাতে হবে। অর্থাৎ এই যে বর্ধিত সময়, সেই বর্ধিত সময়েও তিনি তদন্ত শেষ করতে পারলেন না, তখন সেটা লিখিতভাবে আবার তার বিলম্বের কারণ ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে এবং আগের মতো করেই একটি কপি তার উচ্চতর কর্মকর্তাকে পাঠাতে হবে। 5-এ এসে বলছে, উপধারা 4 অনুযায়ী ব্যাখ্যা বিবেচনা করে অথবা তদন্তকারী অফিসার যদি কোনো ব্যাখ্যা না দেন তাহলে ম্যাজিস্ট্রেট কী করবেন? সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অন্য কোনো অফিসারকে তদন্ত পরিচালনার নির্দেশ দিতে পারেন এবং খতে বলছে এই বিলম্বকে তদন্তকারী অফিসারের অদক্ষতা বা অপকর্ম বা মিসকন্ডাক্ট হিসেবে গণ্য করে তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে নোট গ্রহণ করতে পারেন। আমরা জানি সব সরকারি চাকরিজীবীদের একটা বার্ষিক গোপনীয় প্রতিবেদনের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এই যে এটাকে মিসকন্ডাক্ট ধরে যে সে তদন্ত শেষ করতে পারলো না, বর্ধিত সময়েও সে পারল না, সেই ক্ষেত্রে এটা মিসকন্ডাক্ট হিসাবে গণ্য হবে এবং প্রাসঙ্গিক সেবা বিধি অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারবেন। 6 এসে বলছে, তদন্ত প্রতিবেদন দাখিলের পর যদি আদালত রেকর্ডকৃত উপাদান বিবেচনায় এনে সন্তুষ্ট হন যে কোনো অভিযুক্তকে ন্যায়সঙ্গত কারণে সাক্ষী হিসাবে বিবেচনা করা উচিত, তাহলে আদালত সে নির্দেশনা প্রদান করতে পারেন এবং সেই ব্যক্তি মামলার সাক্ষী হিসাবে বিবেচিত হবেন। 6 এসে বলছে যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলো, যদি আদালত রেকর্ডকৃত উপাদান বিবেচনায় এনে সন্তুষ্ট হন যে কোনো অভিযুক্তকে ন্যায়সঙ্গত কারণে অর্থাৎ তাকে যুক্তিযুক্ত কারণে সাক্ষী হিসাবে বিবেচনা করা উচিত, তাহলে আদালত সে নির্দেশনা প্রদান করতে পারবেন, অর্থাৎ তাকে সাক্ষী হিসাবে মনোনয়ন দিতে পারবেন এবং সেই ব্যক্তি মামলার সাক্ষী হিসাবে বিবেচিতও হবেন। 7-এ এসে বলছে, বিচার শেষের পর যদি আদালত দেখতে পান যে তদন্তকারী অফিসার অবহেলা বা ইচ্ছাকৃতভাবে গ্রহণযোগ্য প্রমাণ সংগ্রহ বা বিবেচনা করেননি, অর্থাৎ বিচার শেষের পর, বিচার যখন শেষ তখন আদালত দেখতে পেলেন যে তদন্তকারী অফিসার আসলে এক্ষেত্রে অনেক অবহেলা ছিল এবং তিনি ইচ্ছাকৃতভাবে গ্রহণযোগ্য প্রমাণ সংগ্রহ করেননি বা বিবেচনায় আনেননি, তখন যাকে অভিযুক্ত করা উচিত ছিল বা তাকে সাক্ষী হিসাবে বিবেচনা করেছেন অথবা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত গুরুত্বপূর্ণ সাক্ষীকে পরীক্ষা করেননি, তাহলে আদালত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই ধরনের কাজকে অপকর্ম বা অদক্ষতা হিসেবে গণ্য করবেন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিবেন। অর্থাৎ তদন্ত প্রতিবেদন দাখিলের পর 6-এ যেটা বলা হয়েছে, আদালত রেকর্ডকৃত উপাদান বিবেচনায় এনে সন্তুষ্ট হয়ে অভিযুক্তকে ন্যায়সঙ্গত সাক্ষী করে নিলেন, কিন্তু যখন বিচার পর্ব শেষ হলো আদালত দেখতে পেলেন তদন্তকারী অফিসারের এই ক্ষেত্রে যথেষ্ট অবহেলা ছিল, তিনি গ্রহণযোগ্য প্রমাণ গ্রহণ করেননি এবং অগ্রহণযোগ্য প্রমাণ গ্রহণ করেছেন বা বিবেচনা করেননি, এই ধরনের অনেক মিসকন্ডাক্ট সে অলরেডি করেছে বা যাকে অভিযুক্ত করা উচিত ছিল তাকে সাক্ষী হিসাবে বিবেচনা করেছেন, আবার যাকে সাক্ষী হিসাবে বিবেচনা করার উচিত ছিল তাকে অভিযুক্ত হিসাবে গণ্য করেছেন বা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত গুরুত্বপূর্ণ সাক্ষীকে তিনি পরীক্ষাই করলেন না, তাহলে আদালত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই ধরনের কাজকে অপকর্ম বা অদক্ষতা হিসাবে গণ্য করে এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে আইনানুগ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিবেন। এই ধারাগুলো, সংশোধিত ধারাগুলো মূলত অনেক বেশি বড়, তাই আমরা ছোট করে পড়ার চেষ্টা করছি। এই সবগুলো ধারা ইচ্ছা করলে আমি একবারে বলে দিতে পারতাম বা একবারে শেষ করে দিতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো কাজে আসতো। যাই হোক, আমরা চেষ্টা করছি যাতে আপনারা